শুভেচ্ছা। পড়ছি প্রিজনার্স অব জিওগ্রাফি, দ্য নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার বুক। লিখেছেন টিম মার্শাল, বাংলায় ভাষান্তর করেছেন হাসান মাহবুব। আজ পড়ছি বইটির 10ম এবং শেষ অধ্যায়, আর্কটিক। আর্কটিক অঞ্চলের সমস্যার প্রকৃতি দুই রকম, বাস্তব আর কাল্পনিক সমস্যা। এর মধ্যে কাল্পনিকগুলো সব থেকে বেশি বাস্তব। ভালো হিয়ালমার স্টেফানস, দ্য আর্কটিক ইন ফ্যাক্ট অ্যান্ড ফ্যাবল। আর্কটিক, বরফ মানবরা যখন আসবে তখন পূর্ণ শক্তি নিয়েই আসবে। কিন্তু কাদের কাছে এই শক্তি? তারা হলো রাশিয়ান। আর্কটিক অঞ্চলে তাদের মতো ব্যাপক উপস্থিতি আর কারও নেই। এই এলাকার চরম ও বৈরী আবহাওয়ায় টিকে থাকার প্রস্তুতিও তাদেরই সব থেকে বেশি। অন্য দেশগুলোর ক্ষেত্রে তাদের চাইতে অনেক বেশি পিছিয়ে তারা। আর যুক্তরাষ্ট্রকে তেমন চেষ্টা করতেই দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রকে আর্কটিক অঞ্চলের দেশ বলা হয়, কিন্তু এই অঞ্চল নিয়ে তাদের তেমন কোনো কৌশল বা নীতি এখন পর্যন্ত নেই। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আগের চাইতেও প্রকট দেখা যাচ্ছে আর্কটিক অঞ্চলে। আর্কটিকের বরফ গলে যাচ্ছে, ফলে এই অঞ্চলে ঢোকা আগের তুলনায় অনেক সহজ হয়ে এসেছে। পৃথিবীর বৈরীতম এই অঞ্চলে খুঁজে পাওয়া যায় জ্বালানির বিপুল ভাণ্ডার, এবং এই অঞ্চল থেকে জ্বালানি উত্তোলনের প্রযুক্তিও উন্নয়ন ঘটেছে। এই কারণে আর্কটিক অঞ্চলের দেশগুলোর সম্ভাব্য লাভ ক্ষতির হিসাব কষা শুরু করে দিয়েছে। আর্কটিকের দেশগুলো এখন এমন সব বিষয় নিয়ে নিজেদের দাবি তুলেছে যা নিয়ে এতদিন তারা মাথা ঘামানোরই প্রয়োজন মনে করেনি। কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে দাবি জানানো এবং তর্কে জড়ানোর মতো অনেক কিছুই এই অঞ্চলে আছে। আর্কটিক শব্দটা এসেছে গ্রিক শব্দ আর্টিকোস থেকে। এর অর্থ ভালুকের কাছাকাছি। ভালুক হলো উরসা মেজর নক্ষত্রমণ্ডলীর প্রতীক। এই নক্ষত্রমণ্ডলীরই আরেক নাম হলো দ্য গ্রেট বিয়ার। এই নক্ষত্রমণ্ডলীর সর্বশেষ তারা দুটিকে যোগ করে যদি একটি লাইন কল্পনা করা হয়, তাহলে সেই লাইনটি গিয়ে মিশবে নর্থ স্টার বা ধ্রুব তারার দিকে। অর্থাৎ আর্কটিক শব্দের আসলে মানে হলো উরসা মেজর নক্ষত্রমণ্ডলী, বা বলতে গেলে উত্তর দিকে ইঙ্গিত করা হয়েছে। আর্কটিক মহাসাগরের আয়তন 5.4 মিলিয়ন বর্গমাইল। প্রকৃতপক্ষে এটা পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর, তবে তারপরেও আয়তনে এটা রাশিয়ার প্রায় সমান আর যুক্তরাষ্ট্রের প্রায় 1.5 গুণ। এই মহাসাগরের বিশাল অংশ জুড়ে আছে মহীশ সোপান। মহীশ সোপানের অংশ আর কোনো মহাসাগরেরই এত বেশি নেই। তাই এই অঞ্চলের কোনো জায়গায় কার সার্বভৌমত্বের দাবি আছে তা ঠিক করা কষ্টকর। আর্কটিক অঞ্চলের দেশগুলোর মধ্যে আছে কানাডা, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, রাশিয়া, সুইডেন এবং যুক্তরাষ্ট্র। আলাস্কা অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের। এই অঞ্চলের প্রকৃতি চরম ভাবাপন্ন। এই অঞ্চলে গ্রীষ্মকালে থাকে খুব অল্প সময়, তখন কোথাও কোথাও তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। তবে বছরের বেশিরভাগ সময় জুড়েই এখানে শীতকাল বিরাজ করে। তাপমাত্রা এখানে -45 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। ভীষণ প্রতিকূল এই অঞ্চল জুড়ে আছে পাথুরে ভূমি। তীব্র শীত বাতাস বইতে থাকে সারা বছর। এছাড়া আছে দর্শনীয় কিছু খাড়ি ও তুষারাচ্ছন্ন মেরু অঞ্চলীয় মরুভূমি। এমনকি কিছু নদীও আছে। অতিমাত্রায় বৈরী প্রকৃতি হবার সত্ত্বেও আর্কটিকের অনুপম সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে এসেছে হাজার হাজার বছর ধরে। খ্রিস্টপূর্ব 330 সালে প্রথমবারের মতো এই অঞ্চলে কোনো মানুষের পা পড়ে। তিনি ছিলেন একজন গ্রিক নাবিক। তার নাম ছিল পাইথিয়াস অব ম্যাসিলিয়া। তিনি থুলে নামক এক অদ্ভুত জায়গার সন্ধান পান। দেশে ফিরে বরফে আচ্ছাদিত এই রূপকথাময় দেশ আর তার বিশাল ভালুক সহ অন্যান্য প্রাণী দেখার কথা বলার পরে খুব কম মানুষই তাকে বিশ্বাস করেছিল। কিন্তু পরে কয়েক শতাব্দীতে পাইথিয়াসের মতো অনেক অভিযাত্রী আর্কটিকের অপরূপ সৌন্দর্য লিপিবদ্ধ করেছেন। বিমোহিত হয়ে আবেগে ডুবে গেছেন তাদের সকলেই। তবে এই এলাকায় প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়ে অনেকেরই মৃত্যু হয়েছে।
তাদের অধিকাংশই চেনা পৃথিবী ছেড়ে নতুন জায়গা আবিষ্কারের উদ্দেশ্যে অভিযান চালাতে এসেছিলেন। আর্কটিক মহাসাগর জুড়ে তারা খুঁজে পেরিয়েছিলেন পৌরাণিক রূপকথার নর্থ ওয়েস্ট প্যাসেজ। এই নৌপথ আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে প্রশান্ত মহাসাগরের সাথে। এইসব অভিযাত্রীর মধ্যে উল্লেখযোগ্য একজন নাবিক হলেন হেনরি হাডসন। তার নামে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উপসাগর নামকরণ করা হয়েছে। কিন্তু যাত্রা এত কঠিন হবে তা আগে জানলে হয়তো 1607 সালে তিনি অভিযানে বের হওয়ার বদলে দীর্ঘ আর শান্তিময় একটা জীবনই বেছে নিতেন। আবিষ্কারের নেশায় নাবিকদের নিয়ে অবিশ্রান্ত ভ্রমণের ফল তার জন্য শুভ হয়নি। ক্লান্তি আর বিরক্ত নাবিকদের বিদ্রোহ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তারা বিদ্রোহ করে জাহাজ থেকে ছোট্ট একটা নৌকায় নামিয়ে দেয় হাডসনকে। উত্তর মেরুতে পা রাখা প্রথম অভিযাত্রী কে ছিলেন, এই ব্যাপারটা মীমাংসা করা বেশ জটিল। এই অঞ্চলের বরফ সবসময় চলমান। এই বরফের টুকরোগুলো নিয়মিত জায়গা পরিবর্তন করে চলছে। আধুনিক জিপিএস প্রযুক্তি এবং যন্ত্রপাতি ছাড়া কে কখন ঠিক কোন জায়গায় আছে তা বলা কঠিন। 1827 সালে স্যার এডওয়ার্ড পেরি এই চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তিনি যে গতিতে উত্তরে এগোচ্ছিলেন তার চেয়েও বেশি গতিতে বরফ প্রবাহিত হচ্ছিল দক্ষিণের দিকে। ফলে উত্তরের দিকে এগিয়ে যাওয়ার বদলে তিনি পেছাতে থাকেন। তাই এই অঞ্চলে রাস্তা খুঁজে সঠিক জায়গায় যাওয়া খুবই কঠিন। তবে তিনি অন্তত বেঁচে ফিরতে পেরেছিলেন। ক্যাপ্টেন স্যার জন ফ্র্যাঙ্কলিনের অবশ্য সেই সৌভাগ্য হয়নি। 1845 সালে নর্থ ওয়েস্ট প্যাসেজের অনাবিষ্কৃত একটি এলাকা অতিক্রম করার চেষ্টা করেছিলেন তিনি। তার জাহাজ দুইটি কানাডিয়ান দ্বীপমালার অন্তর্গত কিং উইলিয়াম দ্বীপের কাছে বরফে আটকে যায়। তার সাথে থাকা 129 সদস্যের প্রায় সবাই মারা যায়। কেউ কেউ জাহাজের মধ্যেই মৃত্যুমুখে পতিত হয়, বাকিরা মারা যায় জাহাজ থেকে নেমে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করার পরে। এই অভিযাত্রীদের খোঁজে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছিল, কিন্তু কাউকে জীবিত পাওয়া যায়নি। পাওয়া গেছে শুধু কিছু কঙ্কাল। এই অঞ্চলের বসবাসকারী ইনুইট শিকারীদের কাছ থেকে তাদের সম্পর্কে জানা গেছে। বরফের উপর দিয়ে হাঁটতে থাকা কিছু শ্বেতাঙ্গ মানুষের মারা যাওয়ার গল্পও বলেছিল তারা। জাহাজগুলোকে খুঁজে পাওয়া যায়নি। শুধু 2014 সালে কানাডার একটি অনুসন্ধানী দল প্রযুক্তির সহায়তায় একটি জাহাজকে খুঁজে পেয়েছে। সোনার প্রযুক্তি ব্যবহার করে HMS এরেবাস নামক এই জাহাজটিকে তারা খুঁজে পায় নর্থ ওয়েস্টের প্যাসেজের সাগরতলে। তারা জাহাজটির ঘণ্টা তুলে নিয়ে আসে। স্যার ফ্রাঙ্কলিনের এমন পরিণতি সত্ত্বেও অভিযাত্রীরা ক্ষান্ত হননি। কানাডিয়ান দ্বীপমালার মধ্য দিয়ে তারা অভিযান চালিয়ে গেছেন তারা। তবে নরওয়েজিয়ান অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেনের আগে কেউ সাফল্য অর্জন করতে পারেনি। 1905 সালে ছোট্ট একটা জাহাজ আর অল্প বিস্তর কিছু নাবিক নিয়ে এই অঞ্চল অতিক্রম করেন। কিং উইলিয়াম দ্বীপ পার হয়ে বেরিং প্রণালী অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে পৌঁছে যান তিনি। সান ফ্রান্সিসকো থেকে আসা একটি তিমি শিকারী জাহাজকে এগিয়ে আসতে দেখে তিনি বুঝতে পারেন যে তিনি লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। তার ডায়েরিতে আবেগাক্রান্ত ভাষায় এর বর্ণনা দিয়ে গেছেন তিনি এটাও বলে গেছেন যে এই আবেগটাই তাকে এতদূর নিয়ে এসেছে। তিনি লিখেছেন, নর্থ ওয়েস্টের প্যাসেজ পার হয়ে এসেছি। অবশেষে আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হলো। সেই মুহূর্তটায় আমার গলার ভেতরে দলা পাকিয়ে উঠেছিল। আমি ভীষণ ক্লান্ত আর দুর্বল বোধ করছিলাম। আমার চোখ জলে ভরে গিয়েছিল। 20 বছর পর তিনি তার নতুন অভিযানের ঘোষণা দেন। ঠিক করেন উত্তর মেরুর উপর দিয়ে উড়ে যাওয়া প্রথম মানুষ হবেন তিনি। পায়ে হেঁটে পার হওয়ার চেয়ে সেটা সহজ হলেও সময়কালের হিসাবে একেবারেই হেলাফেলার কাজ নয়। ইতালিয়ান পাইলট উমবের্তো নেবোলি এবং 14 জনের ক্রুসহ একটা এয়ারশিপে শুরু হয় এই যাত্রা। বরফের 300 ফুট উপর দিয়ে উড়ে যেতে যেতে তারা ছুঁড়ে পেলেন নরওয়ে, ইতালি, যুক্তরাষ্ট্রের পতাকা। আর এই কাজটি নিঃসন্দেহে বিরোচিত। তবে শুধু পতাকা গেঁথে দেওয়ার কারণেই এই অঞ্চলে আধিপত্য বিস্তারজনিত কোনো বাড়তি সুবিধা এই 3টি দেশ পায়নি। জাপানের অভিযাত্রী শিনজি কাজামার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 1987 সালে তিনি প্রথম ব্যক্তি হিসেবে মোটরবাইকে করে উত্তর মেরুতে আসেন।
ইতিহাসে নিজের নাম লেখানোর জন্য তুষার জল অতিক্রম করতেও পিছপা না হওয়া মানুষ তিনি। তবে এটাও ঠিক যে আগের অভিযাত্রীদের তুলনায় অনেক কম বরফ অতিক্রম করতে হয়েছে তাকে। মেরু অঞ্চলের জমাট বরফ আগের চেয়ে কমে যাচ্ছে কিনা তা নিয়ে কোনো বিতর্ক নেই, কারণ স্যাটেলাইটের ইমেজিং প্রক্রিয়ার মাধ্যমে স্পষ্টভাবে দেখা গেছে বরফ কমে যাওয়া। বিতর্ক আছে শুধু এর কারণ নিয়ে। এটাকে অনেকেই প্রাকৃতিক চক্র হিসেবে দেখতে চান, কিন্তু বিজ্ঞানীরা বলেন এর জন্য মূলত মানুষই দায়ী। আর ভবিষ্যতে এই অঞ্চলের উপর দিয়ে যে শোষণ চলবে তাতে বরফ গলে যাওয়ার হার আরও দ্রুততর হওয়ার সম্ভাবনা আছে। ইতোমধ্যেই বেরিং সাগর ও চুকচি সাগরের উপকূলীয় অঞ্চলের গ্রামগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। এই অঞ্চলের উপকূল রেখা ক্ষয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে শিকারের এলাকাগুলো। জীববৈচিত্র্যেও চলছে পালাবদল। মেরু ভালুক আর আর্কটিক শিয়ালরা সরে যাচ্ছে, সিন্ধু ঘটকেরা জায়গা হারাচ্ছে। মাছেরা তো আর সীমাহীন কথা জানে না, তারা চলে যাচ্ছে আরও উত্তরে। এর ফলে কিছু দেশ হারাচ্ছে জলজ সম্পদের মজুদ, আর অন্যরা এতে লাভবান হচ্ছে। আর্কটিক অঞ্চলের ট্রলারগুলোর জালে এখনও ধরা পড়ছে ম্যাকারেল আর আটলান্টিক কড। আর্কটিকের বরফ গলার প্রভাব যে শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে ব্যাপারটা তা নয়, এর প্রভাব পড়বে অনেক দূরের দেশেও, যেমন মালদ্বীপ, বাংলাদেশ, নেদারল্যান্ডে। এসব দেশের সমুদ্র সীমার উচ্চতা বাড়ার পাশাপাশি বন্যার হারও বেড়ে যাবে। এইসব কারণেই আর্কটিক অঞ্চল এখন পুরো বিশ্বের আলোচনায় চলে এসেছে। বরফ গলে যাওয়ার সাথে সাথে আর্কটিকের তুন্দ্রা অঞ্চলও উন্মুক্ত হয়ে পড়েছে, আর এর ফলে সম্ভাব্য দুইটি বিষয় ঘটতে চলছে। আর এই কারণেই আইস ক্যাপের বরফ আরও দ্রুত গলে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথমত, এই অঞ্চলে এখন যেসব ভারী শিল্পের কার্যক্রম চলবে তা থেকে বর্জ্য নিষ্কাশিত হয়ে বরফের উপরেই রয়ে যাবে। এর ফলে তাপ প্রতিফলন করার মতো এলাকা কমে আসবে এবং বরফ গলার হার বাড়বে। বরফ গলে গেলে নিচ থেকে গাঢ় রঙের জমি বেরিয়ে আসবে। বরফ আর তুষার যতটুকু তাপ শোষণ করত তার তুলনায় অনেক বেশি শোষণ করবে এই গাঢ় রঙের জমি এবং উন্মুক্ত জল। ফলে গলতে থাকবে বরফ আর বাড়তে থাকবে গাঢ় অঞ্চলের পরিমাণ। একে বলা হয় আলবেদো ইফেক্ট। তবে এত সব নেতিবাচক প্রভাবের পাশাপাশি কিছু ইতিবাচক দিকও আছে। উষ্ণ হতে থাকা তুন্দ্রা অঞ্চলে বেশি বেশি গাছ জন্মাবে। এই অঞ্চলে কৃষির উপযোগী হয়ে উঠবে। এখানে বসবাসরত মানুষদের জন্য খাদ্যের নতুন যোগান সৃষ্টি হবে। বহু বছর ধরে অধরা থেকে যাওয়া এই অঞ্চলে যে আর ধরাছোঁয়ার বাইরে থাকছে না, এই ব্যাপারটা এখন নিশ্চিত। জলবায়ু বিষয়ক কিছু ভবিষ্যৎবাণী থেকে জানা যায় যে একবিংশ শতাব্দীর শেষ দিকে এসে গ্রীষ্মকালে আর্কটিক অঞ্চলে আর বরফ থাকবে না। কেউ কেউ বলছেন এই ঘটনা আরও অনেক দ্রুত ঘটতে পারে। তবে যখনই ঘটুক, ঘটার প্রক্রিয়া যে শুরু হয়েছে এবং নাটকীয় দ্রুততায় ঘটে চলছে তা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। বরফ ছাড়া আর্কটিক অঞ্চল ভাবা যায়? এই বরফ গলার প্রভাব হিসেবে এই অঞ্চলে মালবাহী জাহাজের আনাগোনা বেড়েছে। কানাডিয়ান দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে নর্থ ওয়েস্টের প্যাসেজ হতে প্রতি গ্রীষ্মেই কয়েক সপ্তাহ ধরে জাহাজ যাতায়াত করতে পারছে। ফলে ইউরোপ থেকে চীনে যেতে এখন অন্তত এক সপ্তাহ সময় কম লাগছে। 2014 সালে প্রথমবারের মতো কোনো কার্গো জাহাজ আইসব্রেকার জাহাজের সহায়তা ছাড়াই এই অঞ্চল অতিক্রম করার সুযোগ পায়। 23,000 টন নিকেল নিয়ে নুনাভিক নামের এই জাহাজটি কানাডা থেকে চীনে গিয়ে পৌঁছায়। এই পথ দিয়ে গেলে এতদিন পানামা খাল পার হয়ে জাহাজ যেত 40% পথ কমে যায়। পানামা খালের তুলনায় গভীরতাও বেশি হওয়ার ফলে আর গভীরতার এই বেশির কারণে মালবহন বেশি করা সম্ভব। আর এর ফলে তেলের খরচও বাঁচবে অনেক। হিসেব করে পাওয়া যায় যে এই পরিমাণ তেল কম পড়ায় প্রায় 1300 টন কার্বন কম নিঃসরিত হয়েছে। 2040 সাল নাগাদ এই পথটি বছরে 2 মাসের জন্য খোলা থাকবে বলে আশা করা যায়। এর প্রভাবে উত্তরাঞ্চলে ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। অন্যদিকে সুয়েজ খাল এবং পানামা খালের উপর নির্ভর করা দেশগুলো যেমন মিশর আর পানামার আয় কমে যাবে।
আটলান্টিক থেকে ব্যারেন্টস সাগর হয়ে প্রশান্ত মহাসাগরে আসার পথটিকে রাশিয়ানরা বলে উত্তরের সাগরপথ। সাইবেরিয়ার উপকূল ঘেঁষে যাওয়া এই পথটি বর্তমানে বছরে কয়েক মাসের জন্য খোলা থাকছে। সমুদ্রের মহাসড়ক হিসেবেই এই পথটির জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলছে। জলপথে বাণিজ্যের পাশাপাশি আর্কটিকের এই গলতে থাকা বরফ নিয়ে আসছে নতুন অনেক সম্ভাবনা। ধারণা করা হয় আর্কটিকের কিছু অঞ্চলে সঞ্চিত আছে বিপুল পরিমাণ তেল ও গ্যাস। বরফ গলে যাওয়ার যেসব অঞ্চলে যাওয়া সহজ এখন হয়ে গেছে অনেক বেশি। 2008 সালে একটি ভূতাত্ত্বিক সমীকরণ অনুযায়ী আর্কটিক অঞ্চলে সঞ্চিত আছে 1670 ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাস, 44 বিলিয়ন ব্যারেল প্রাকৃতিক গ্যাসীয় তরল এবং 90 বিলিয়ন ব্যারেল তেল। আর এই অধিকাংশই আছে সাগরের বুকে। যত বেশি এলাকা যাতায়াতযোগ্য হচ্ছে, বিপুল পরিমাণ খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনাই ততই বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সোনা, জিঙ্ক, নিকেল ও লোহা পাওয়া গেছে। এসব মূল্যবান ধাতুর আরও বড় বড় মজুদ আবিষ্কারের সম্ভাবনাও আছে। বিশাল কোম্পানিগুলো এর মধ্যেই এইসব এলাকায় অনুসন্ধানী খনন কাজ চালানোর জন্য লাইসেন্সের আবেদন করেছে। এই কোম্পানিগুলোর মধ্যে আছে এক্সন মোবিল, শেল এবং রোজনেফট। তবে আর্কটিকের এই বিশাল সম্পদ চাইলেই যে পাওয়া যাবে এমন নয়। এর জন্য অনেক ঝক্কি পোহাতে হবে বিভিন্ন দেশ এবং কোম্পানিগুলোকে। এখানে বছরের একটা বড় সময় ধরে সূর্যের দেখা পাওয়া যাবে না। সমুদ্রের জল 6 ফিট নিচ পর্যন্ত জমে বরফ হয়ে থাকবে বছরের বেশিরভাগ সময়। আর উন্মুক্ত সাগরে সৃষ্টি হতে পারে 40 ফুট পর্যন্ত উচ্চতার ঢেউ। এখানে কাজ করাটা শুধু কঠিনই না, বিপজ্জনকও বটে। বিশেষ করে কারো যদি সারা বছর ধরে অভিযান চালানোর পরিকল্পনা থাকে, তাহলে তো কথাই নেই। এইসব কাজের জন্য প্রচুর পরিমাণ বিনিয়োগও প্রয়োজন। অনেক জায়গাতেই গ্যাসের পাইপলাইন বসানো সম্ভব হবে না। তরলীকরণের জন্য সাগরের বুকে বসাতে হবে ভীষণ জটিল সব যন্ত্রপাতি। এইসব প্রক্রিয়া যেমন জটিল তেমনি ব্যয়বহুল। তবে এইসবের বিনিময়ে যে কৌশলগত এবং অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে তা অমূল্য। তাই এইসব জায়গায় দখল করে খনন শুরু করা থেকে বড় দেশগুলোতে বিরত রাখা অসম্ভব। নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং নতুন নতুন অঞ্চলকে নিজেদের অংশ হিসেবে দাবি করতে এগিয়ে আসবে তারা। পরিবেশগত বিপর্যয়ের সম্ভাবনা নিয়ে কেউই মাথা ঘামাবে না। কবে কোন অভিযাত্রী এসে আর্কটিকের পতাকা পুঁতে রেখে গিয়েছিল তার উপর ভিত্তি করে সার্বভৌমত্বের দাবি তোলা সম্ভব নয়। এর জন্য আছে ইউনাইটেড নেশনস কনভেনশন অব দ্য ল অব দ্য সি। এই আইন অনুযায়ী একটি দেশ তার উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত যদি অন্য দেশের সাথে সীমানা না যায়, তখন এই এলাকার সম্পূর্ণ অর্থনৈতিক অধিকার পাবে। নিজেদের আওতায় এই এলাকাকে বলা যায় একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন অঞ্চলে থাকা তেল এবং গ্যাস ওই দেশটিরই সম্পত্তি বলে গণ্য করা হয়। কিছু কিছু বিশেষ পরিস্থিতিতে বৈজ্ঞানিক তত্ত্ব উপাত্তের ভিত্তিতে যদি কোনো দেশ সংলগ্ন মহীসোপানের অস্তিত্ব প্রমাণিত হয়, তাহলে তারা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সীমা উপকূল থেকে 350 নটিক্যাল মাইল পর্যন্ত বর্ধিত করতে পারবে। আর্কটিক অঞ্চলে বরফ গলার সাথে সাথে আর্কটিক কাউন্সিলের 8টি দেশের কার্যধারাও বদলে গেছে। এই ফোরামে এসে ভূ রাজনীতি বদলে গিয়ে ভূমেরু নীতিতে রূপান্তরিত হয়েছে। আর্কটিক কাউন্সিলের মূল সদস্য দেশ 5টি: কানাডা, রাশিয়া, যুক্তরাষ্ট্র, নরওয়ে এবং ডেনমার্ক। ডেনমার্কের কাছে আছে গ্রিনল্যান্ডের প্রতি তাদের দায়বদ্ধতার কারণে। এই 5টি দেশের আর্কটিক সাগরকে ছুঁয়ে থাকায় তাদের একত্রে আর্কটিক 5 বলা হয়ে থাকে। এই 5টি দেশের পাশাপাশি আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং সুইডেনও পূর্ণ সদস্য হিসেবে আছে। আর্কটিক অঞ্চলের আর্কটিক দেশগুলোর সার্বভৌম অধিকার
এবং এখতিয়ার স্বীকার করার সাপেক্ষে এই অঞ্চলে নানা রকম কার্যক্রম চালানোর পরিপ্রেক্ষিতে আরও 12টি দেশকে স্থায়ী পর্যবেক্ষকের ভূমিকা দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ আর্কটিক অঞ্চলে চালানো বৈজ্ঞানিক অভিযানের পৃষ্ঠপোষকতা করায় 2013 সালে ভারত ও জাপানকে পর্যবেক্ষক দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নরওয়ের একটি দ্বীপে চীনের একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র, মেরু অঞ্চলের বরফ ভেঙে চলাচলের জন্য একটি আধুনিক আইসব্রেকার জাহাজ থাকায় চীনকেও পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয় একই বছরে। তবে কিছু দেশ আছে যারা এই কাউন্সিলের সাথে সংশ্লিষ্টতা ছাড়াই এই অঞ্চল নিয়ে অধিকারের দাবি রাখে। আরও কিছু দেশ মানব জাতির সাধারণ উত্তরাধিকারের যুক্তি দেখিয়ে আর্কটিক অঞ্চলকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানায়। আর্কটিক মহাসাগরে সার্বভৌম অধিকার নিয়ে বর্তমানে অন্তত 9টি আইনি লড়াই এবং দাবি দেওয়া আছে। প্রতিটি আইনগতভাবে খুবই জটিল। কিছুটা দ্বন্দ্ব আছে যা থেকে বিবাদমান দেশগুলোর মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। এইসব বিবাদের মধ্যে সবচেয়ে উদ্ভট দাবিটি মূলত রাশিয়ার। এই অঞ্চলে তারা তাদের চিহ্ন ঢুকিয়ে দিয়েছে গভীরে, আক্ষরিক অর্থেই অনেক গভীরে। 2007 সালে তারা উত্তর মেরু অঞ্চলে সাগরের 13,090 ফিট গভীরে মানুষ্যবাহী দুটি সাবসার্সিবল পাঠায়। সেখানে তারা টাইটেনিয়াম তৈরি মরিচা বিরোধী রাশিয়ান পতাকা স্থাপন করে। এই ধরনের কার্যক্রম থেকেই এই অঞ্চলকে নিয়ে তাদের উচ্ছ্বাস বোঝা যায়। যতদূর জানা যায় পতাকাটা এখনও সেখানেই রয়ে গেছে। রাশিয়ার উচ্চপদস্থরা এখন নতুন একটা প্রস্তাব উত্থাপন করেছেন। তারা বলছেন যে আর্কটিক মহাসাগরকে এখন নতুন নামকরণ করা উচিত। খুব বেশি চিন্তা না করেই তারা একটা নাম ঠিক করে ফেলেন। নামটা হলো রাশিয়ান মহাসাগর। সাইবেরিয়ান উপকূলের নিকটবর্তী লোমোনোভস্ক শৈলশিরাকে তারা সাইবেরিয়ার মহিষোপানেরই সম্প্রসারিত অংশ হিসাবে ঘোষণা করে। এর ফলে এই শৈলশিরার প্রতি তাদের পূর্ণ অধিকার আছে বলে তারা দাবি করে। বিষয়টা অন্য দেশগুলোর পক্ষে মেনে নেওয়া কঠিন, কারণ এই শৈলশিরাটি চলে গেছে একদম উত্তর মেরু পর্যন্ত। ব্যারেন্টাস সাগর অঞ্চলে মালিকানা বিষয়ক ঝামেলা চলছে রাশিয়া আর নরওয়ের মধ্যে। নরওয়ের দাবি হলো ব্যারেন্টাস সাগরে অবস্থিত গ্যাকেল শৈলশিরা তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের সম্প্রসারিত অংশ, কিন্তু রাশিয়ানরা তা মানতে রাজি নয়। বিশেষ করে সবালবার্ড দ্বীপপুঞ্জের দাবি ছাড়তে নারাজ উভয় পক্ষই। সবালবার্ড দ্বীপপুঞ্জ পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত মানব বসতি। এই দ্বীপপুঞ্জে নরওয়ের আংশিক সার্বভৌমত্ব আছে বলে স্বীকৃতি দেয় বেশিরভাগ দেশ এবং আন্তর্জাতিক সংস্থা। তবে সমস্যা হলো এখানকার সবচেয়ে বড় দ্বীপ স্পিটসবার্গের রাশিয়ান অভিবাসীদের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। তারা এখানে এসেছে মূলত কয়লা উত্তোলনের কাজে। এই কয়লা খনি থেকে রাশিয়া খুব বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করছে এমনটা নয়, কিন্তু এখানে রাশিয়ানদের পাঠানোর সুবিধা হলো এর মাধ্যমে তারা এই অঞ্চল নিয়ে তাদের দাবি জোরদার করতে পারবে। সুবিধা মতো সময়ে এই অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে রাশিয়ান জনগণের মঙ্গলের স্বার্থে এই দ্বীপপুঞ্জ তাদের সামরিক হস্তক্ষেপ করতে পারবে তারা। রাশিয়ার এই পরিকল্পনা নরওয়ের বেশ ভালোভাবেই আঁচ করতে পারছে, তাই তারা সর্ব উত্তরে এই অঞ্চলটিকে পররাষ্ট্র নীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। এই দ্বীপপুঞ্জের এলাকায় রাশিয়ান ফাইটার জেট আসতে দেখলে তারাও ফাইটার জেট পাঠাচ্ছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে নরওয়ে তাদের গোটা সামরিক কার্যক্রমকে দক্ষিণ থেকে উত্তরের দিকে নিয়ে এসেছে। আর্কটিক অঞ্চলের তারা বিশেষ বাহিনীও তৈরি করেছে। কানাডা তাদের শীতল অঞ্চলের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে। রাশিয়ার এই ক্রমাগত পেশিশক্তি প্রদর্শন দেখে ডেনমার্কও বিশেষ আর্কটিক বাহিনী তৈরির কাজ শুরু করেছে। রাশিয়াও চুপ করে বসে নেই। আর্কটিক অঞ্চলের জন্য বিশেষায়িত সামরিক বাহিনী তৈরি করেছে তারা। এই অঞ্চলে নতুন 6টি সেনা ঘাঁটি স্থাপন করেছে। সেই সাথে পরিত্যক্ত হয়ে পড়ে থাকা কোল্ড ওয়ার আমলের কয়েকটি ঘাঁটিকে আবারও প্রস্তুত করছে সামরিক কার্যক্রমের জন্য। নোভোসিবির্স্ক দ্বীপপুঞ্জ এরকম বেশ কিছু ঘাঁটিকে নতুনভাবে গড়ে তুলছে তারা। বিমান অবতরণের জন্য তৈরি করছে নতুন এলাকা। মুরমানস্ক এলাকার অন্তত
6,000 প্রশিক্ষিত যোদ্ধা প্রস্তুত আছে। হেভারক্রাফট এবং স্নোমবিল দ্বারা সজ্জিত 2টি অত্যাধুনিক পদাতিক বাহিনীও তৈরি করেছে বিশেষ সময়ের জন্য। মুরমানস্ককে বর্তমানে বলা হয় রাশিয়ান নর্দার্ন ইমার্জেন্সি গেটওয়ে। তাই এই এলাকাকে ঘিরে রাশিয়ার এত পরিকল্পনার কারণ বোঝাই যায়। প্রেসিডেন্ট পুতিন তো সরাসরি বলেই দিয়েছেন, সাগরের মধ্যকার তেলকূপ, বিশেষ করে আর্কটিক অঞ্চলগুলো নিঃসন্দেহে 21 শতকে আমাদের জ্বালানির কৌশলগত মজুত হয়ে উঠতে পারে। মুরমানস্ক এর 6,000 সৈন্য তো সামান্যই। আর্কটিক অঞ্চলের ঠান্ডা অঞ্চলে যুদ্ধ করার জন্য রাশিয়ার আয়োজনের ব্যাপকতা দেখা গেছে 2014 সালেও। সে বছর তাদের এক সামরিক মহড়ায় যুক্ত ছিল 1,55,000 সদস্যের এক বিশাল বাহিনী, হাজার হাজার ট্যাঙ্ক, জেট বিমান ও যুদ্ধজাহাজ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর মতে কোল্ড ওয়ারের সময়ও তারা এত বড় মহড়া করেনি। এই মহড়ার সময় মিসৌরি নামক এক কল্পিত প্রতিপক্ষের বিরুদ্ধে সামরিক দক্ষতা প্রদর্শন করে রাশিয়ানরা। মিসৌরি বলতে স্পষ্টতই যুক্তরাষ্ট্রকেই ইঙ্গিত করা হয়েছে। দৃশ্যপট ছিল এরকম: মিসৌরি নামক শত্রু দেশের সৈন্যরা বেনামি এক এশীয় দেশকে সাহায্য করার জন্য কামচৎকা, কুরিল দ্বীপপুঞ্জ এবং শাখা নীলে অবতরণ করে। নাম উল্লেখ না করা এই এশীয় দেশটি ছিল জাপান। এই মহড়ায় যে দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে তা দক্ষিণে কুরিল দ্বীপপুঞ্জকে নিয়ে রাশিয়ার সাথে জাপানের বিরোধকেই চিত্রায়ন করা হয়েছে। অন্তত বিশেষজ্ঞরা এমনটাই বলেছেন। এই সামরিক মহড়ার সময় তাদের পররাষ্ট্রনীতি বিষয়ক মতবাদের মধ্যে আর্কটিক অঞ্চল ঘিরে তাদের পরিকল্পনাকে প্রথমবারের মতো যুক্ত করে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই মহড়া থেকে বোঝা যায় যে এখানে প্রভাব বিস্তারে তারা আগ্রাসী নীতি অবলম্বন করবে। রাশিয়ার অর্থনৈতিক ক্ষমতা নানা দিক থেকেই হ্রাস পেয়েছে। বিভিন্ন খাতে তাদের বরাদ্দ কমাতে হয়েছে, কিন্তু প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে তারা। আর্কটিক অঞ্চলের জন্য যে বাড়তি সমরসজ্জা চলছে তা নিয়ে ব্যয় নির্বাহ করতেই বাজেট বাড়ানো হয়েছে বলে মনে করা হয়। 2020 সালের মধ্যেই তারা আর্কটিক ফোর্সকে সুসজ্জিত করে ফেলতে চায়। মস্কোর হাতে আছে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা, পুরনো দিনের অবকাঠামো এবং অবস্থানগত সুবিধা। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজে দেওয়া এক বক্তৃতায় মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলিসা বার্ড বলেছিলেন, আর্কটিকে রাশিয়ানরা শহর গড়ে তুলেছে আর আমাদের কাছে আছে কিছু গ্রাম। শীতল যুদ্ধের সময় আর্কটিক নিয়ে যে সোভিয়েত পরিকল্পনা ছিল তা মেনেই এসব হচ্ছে। রাশিয়ানরা জানে যে ন্যাটো চাইলেই স্ক্যাগারাক প্রণালী অবরুদ্ধ করে তাদের বাল্টিক নৌবহরকে আটকে দিতে পারে। এখানেই জটিলতার শেষ হয়নি। রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহর আর্কটিক ধরে এগিয়ে গেলে কোলা উপকূল এবং উত্তরের বরফের মাঝখানে মাত্র 180 মাইল উন্মুক্ত জলরাশি পাবে। এই সংকীর্ণ পথ ধরে তারা এসে পড়বে নরওয়েজিয়ান সাগরে। নরওয়েজিয়ান সাগর থেকে আটলান্টিক সাগরে যেতে তাদের পেরুতে হবে গিউক, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্য এলাকা। শীতল যুদ্ধের সময় ন্যাটো এই এলাকাটিকে কিল জোন বলে সাব্যস্ত করেছিল। এখানে এলে সোভিয়েতদের বহরকে পড়তে হবে ন্যাটোর বিমান, জাহাজ এবং সাবমেরিনের খপ্পরে। নতুন যুগের শীতল যুদ্ধের প্রসঙ্গে ফেরা যাক এবার। মার্কিনিরা আইসল্যান্ড থেকে তাদের বাহিনী সরিয়ে নিলেও সেই আগের কৌশলই ব্যবহার করা হবে। আইসল্যান্ডের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই। তাদের সরকার মার্কিন সেনা প্রত্যাহারকে দূরদৃষ্টির অভাব বলে অভিহিত করেছে। সুইডিশ আটলান্টিক কাউন্সিলের মিটিংয়ে আইসল্যান্ডের আইনমন্ত্রী বিয়র্ন বিয়র্নসন বলেছেন, এই এলাকায় কিছু পরিমাণ সামরিক উপস্থিতি অবশ্যই থাকা উচিত। এতে এলাকাটি নিয়ে একটি দেশের আগ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ পাবে। কোনো সামরিক শক্তি না থাকার মানে এটা বোঝানো হবে যে এই অঞ্চল নিয়ে তাদের কোনো আগ্রহ বা পরিকল্পনা নেই। যাই হোক, গত এক দশক ধরে এটা নিশ্চিতভাবেই প্রতীয়মান যে আর্কটিক অঞ্চল নিয়ে রাশিয়ার যতটা আগ্রহ যুক্তরাষ্ট্রের তেমনটা নেই। সোভিয়েত বিভক্তির পর যুক্তরাষ্ট্রের মনোযোগ আর্কটিক অঞ্চল থেকে যতটাই সরে গেছে, রাশিয়ার ততটাই বেড়েছে। আর্কটিক অঞ্চলের অভিযান চালাতে গেলে বরফ ভাঙার বিশেষ জাহাজ বা আইস ব্রেকার লাগবেই। এই বিশেষ জাহাজ তৈরি করতে প্রয়োজন ন্যূনতম $1 বিলিয়ন আর 10 বছর সময়। রাশিয়ার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি আইস ব্রেকার আছে। আর এই কারণেই
আর্কটিক অঞ্চলে শক্তি প্রদর্শনে অন্য সবার চেয়ে পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছে তারা। 2013 সালে মার্কিন কোস্টগার্ড রিভিউ অনুযায়ী রাশিয়ার হাতে আছে 32টি আইসব্রেকার, এর মধ্যে 6টি পারমাণবিক শক্তি চালিত, যা রাশিয়া ছাড়া আর কারো হাতেই নেই। 2018 সালের মধ্যে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আইসব্রেকার বানিয়ে ফেলার পরিকল্পনা করেছে। সেই আইসব্রেকার দিয়ে 10 ফিটের চাইতেও বেশি গভীরতার বরফ ভাঙা সম্ভব হবে। এটি 70,000 টনের তেলবাহী ট্যাঙ্কারকে বরফের ভেতর দিয়ে টেনে নিয়ে যেতে পারবে। এদিকে যুক্তরাষ্ট্রের হাতে কর্মক্ষম আইসব্রেকার আছে মাত্র একটা, এটার নাম ইউএস পোলার স্টার। 1960 সালে তাদের 8টি আইসব্রেকার ছিল, ভবিষ্যতে একটিও বানানোর পরিকল্পনা তাদের নেই। অ্যান্টার্কটিকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গবেষণা কেন্দ্রে রসদ পৌঁছে দিতে 2012 সালে রাশিয়ার কাছ থেকে সাহায্য নিয়েছিল তারা। এই ঘটনা থেকেই বোঝা যায় এক্ষেত্রে রাশিয়ার থেকে কতটা পিছিয়ে আছে তারা। অন্য কোনো দেশও তেমন বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেনি। কানাডার কাছে 6টি আইসব্রেকার, তারা আরেকটি নতুন আইসব্রেকার বানাচ্ছে। ফিনল্যান্ডের আছে 8টি, সুইডেনের 7টি, ডেনমার্কের 4টি, চীন, জার্মানি এবং নরওয়ের আছে 1টি করে। যুক্তরাষ্ট্রের আরও একটা ঝামেলা আছে, আনক্লস চুক্তির তারা স্বাক্ষর করেনি, ফলে আর্কটিকের সাগরতলের 2 লাখ বর্গমাইল এলাকায় অর্থনৈতিক দাবি জানানোর এখতিয়ার তাদের নেই। আবার সাগরের বুকে থাকা তেলের মালিকানা বা কানাডিয়ান দ্বীপপুঞ্জ এলাকায় চলাচলের অধিকার নিয়ে কানাডার সাথে তাদের বিরোধ আছে। কানাডা দাবি করে যে এই দ্বীপপুঞ্জ তাদের অভ্যন্তরীণ জলসীমার মধ্যে পড়েছে। যুক্তরাষ্ট্র তা মানতে রাজি নয়। তারা বলছে এই অঞ্চলটি একটি উন্মুক্ত আন্তর্জাতিক প্রণালী, যার উপর দিয়ে কানাডার আইন খাটে না। 1985 সালে কানাডাকে না জানিয়ে যুক্তরাষ্ট্র এখানে একটি আইসব্রেকার পাঠায়। এর ফলে দুই দেশের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয়। অবশ্য এই দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক বরাবরই অম্লমধুর। বেরিং প্রণালী ও বেরিং সাগর, আর্কটিক সাগর আর প্রশান্ত মহাসাগরের উত্তর অংশ নিয়ে রাশিয়ার সাথে বিরোধ আছে যুক্তরাষ্ট্রের। সমুদ্র সীমা নিয়ে 1990 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হয়েছিল। মাছ ধরার কিছু এলাকা মস্কো তাদেরকে হস্তান্তর করেও ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সংসদে এই চুক্তি মানতে অস্বীকৃতি জানায়। দুই দেশই এই এলাকার মার্কিন সার্বভৌমত্বকে স্বীকার করে, কিন্তু রাশিয়া এই প্রসঙ্গে অভিযোগ তোলার অধিকার রাখে। আরেকটি উল্লেখযোগ্য বিরোধ আছে কানাডা আর ডেনমার্কের মধ্যে। এই বিরোধটি নারেস প্রণালীর অন্তর্গত হ্যান্স দ্বীপরাষ্ট্রকে নিয়ে। এই প্রণালীটি কানাডার এলিসমেওয়ার দ্বীপ এবং গ্রিনল্যান্ডকে আলাদা করেছে। হ্যান্স দ্বীপের জনসংখ্যা 56,000। স্বশাসিত হলেও দ্বীপটি ড্যানিশ সার্বভৌমত্বের অংশ। 1953 সালে ডেনমার্ক এবং কানাডার মধ্যে একটি চুক্তি হওয়ার পরেও দ্বীপটি নিয়ে বিরোধ মেটেনি এখনও। ফলে দুই দেশই যখন তখন জাহাজ নিয়ে নিজেদের পতাকা পুঁতে রেখে আসছে। সার্বভৌমত্বর নিয়ে এই বিরোধগুলো হয়ে থাকে মূলত আকাঙ্ক্ষা এবং ভীতিকে কেন্দ্র করে। একদিকে থাকে সামরিক এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার আকাঙ্ক্ষা, নির্দিষ্ট অঞ্চলে প্রাকৃতিক সম্পদ দখল করার আকাঙ্ক্ষা। অন্যদিকে থাকে ভয়, নিজেরা দখল না করলে অন্য কেউ দখল করে ফেলার ভয়। আর্কটিক অঞ্চলে সম্পদের সম্ভাবনা একসময় ছিল, কিন্তু তাত্ত্বিক কচকচানি। কিন্তু সাম্প্রতিক সময়ে বরফ গলতে শুরু করার সাথে সাথে এই সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হচ্ছে। তাই এই অঞ্চল নিয়ে বিরোধও বাড়ছে। বরফ গলে যাওয়ার ফলে ভূগোল যেমন বদলে যাচ্ছে, তেমনি বদলে যাচ্ছে ভাবনার প্রসঙ্গ। এসব পরিবর্তনের মোকাবেলা কিভাবে করা যায় তা নিয়ে ভাবতে হচ্ছে আর্কটিক অঞ্চলের রাষ্ট্রসমূহ এবং বড় বড় জ্বালানি কোম্পানিগুলোকে। জ্বালানি আহরণ করতে গিয়ে পরিবেশ আর মানুষের জন্য কতটুকু ছাড় দেবে তাও ভাবতে হচ্ছে। জ্বালানির প্রতি দেশগুলোর যে প্রবল তৃষ্ণা, তাতে এই অঞ্চল নিয়ে তীব্র প্রতিযোগিতা অবশ্যম্ভাবী। আর্কটিক বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন দ্য নিউ গ্রেট গেম। পৃথিবীর সবচেয়ে উত্তর দিয়ে
তেল আর গ্যাসের খোঁজে প্রচুর জাহাজ আসবে ভবিষ্যতে। রাশিয়ানরা পারমাণবিক শক্তিসম্পন্ন আইস ব্রেকার তৈরি করেই ক্ষান্ত হয়নি, তারা একটা ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাবারও পরিকল্পনা করেছে। এই পাওয়ার প্ল্যান্টটি 10 ফিট বরফের চাপও সহ্য করতে সক্ষম হবে। ঊনবিংশ শতকে আফ্রিকার যে তুমুল প্রতিযোগিতা ছিল, সেই পরিস্থিতি তার থেকে একেবারেই আলাদা। মধ্যপ্রাচ্য, ভারত আর আফগানিস্তানকে নিয়ে পররাষ্ট্রগুলোর যেভাবে কলাকৌশল চালিয়ে যেত, তাও এর তুলনায় আসে না। এই লড়াই আগের মতো লাগাম ছাড়া হবে না। এই লড়াইয়ের নিয়মকানুন আছে, সুনির্দিষ্ট ফর্মুলা আছে, এমনকি সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ফোরামও আছে। আর্কটিক কাউন্সিলের দেশগুলো সকলেই দীর্ঘকাল ধরে পোড় খাওয়া, অধিকাংশই কম বেশি গণতান্ত্রিক রাষ্ট্র। অঞ্চল নিয়ে বিবাদ, পরিবেশ দূষণ, সমুদ্র আইন এবং সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাও আছে বর্তমানে। যেসব এলাকা নিয়ে বিবাদ আছে 19 শতকে সাম্রাজ্যবাদী আমলে বা পরবর্তী সময়ে জাতিরাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধেও সেসব দখল করা যায়নি। আর্কটিকের দেশগুলো জানে যে তাদের অঞ্চলটি ভীষণ প্রতিকূল। নিজেদের মধ্যে বিবাদ তো আছেই, তার থেকে বড় প্রতিকূলতা হচ্ছে ভৌগোলিক পরিস্থিতি। আর্কটিক মহাসাগরে 5.5 মিলিয়ন বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। সেই সাগর অন্ধকারাচ্ছন্ন, বিপজ্জনক এবং এতে আছে মৃত্যু ঝুঁকি। বন্ধু ছাড়া একা একা টিকে থাকা এখানে মুশকিল। তারা জানে এখানে সাফল্যের বড় গুড় হলো একা খাওয়া যাবে না, কিছু করতে চাইলে সবাই মিলে জোট বাঁধতে হবে। জলজ প্রাণীর শিকার এবং সংরক্ষণ থেকে শুরু করে সন্ত্রাসবাদ, চোরাচালান, উদ্ধার অভিযান এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে এক হতে হবে। মাছ ধরার নিয়ন্ত্রণ কার কাছে থাকবে, এই নিয়ে অবশ্য বিরোধ চরমে ওঠার সম্ভাবনা রয়েছে। শীতল যুদ্ধে চলাকালে 1950 থেকে 1970-এর দশকে যুক্তরাজ্য এবং আইসল্যান্ডের মধ্যে মারামারি বাঁধার দশা হয়েছিল। চলাচল করা যায় এমন সব জায়গাতেই চোরাচালান হয়। আর্কটিক এর থেকে ব্যতিক্রম হবে না। কিন্তু এই অঞ্চলে চরম প্রতিকূল পরিবেশের কারণে বিষয়গুলো তদারকি করাও বেশ কঠিন হবে। বাণিজ্যিক জাহাজ আর প্রমোত্তরীর চলাচলে ধীরে ধীরে বাড়তে থাকবে এই অঞ্চলে। তখন উদ্ধার অভিযান চালানো এবং সন্ত্রাস দমনের সক্ষমতাও বাড়িয়ে তুলতে হবে আর্কটিক অঞ্চলের দেশগুলোকে। এই অঞ্চলে ভিড় বাড়ার সাথে সাথে পরিবেশগত বিপর্যয়ও আসবে নতুন করে, তা নিয়ে ভাবতে হবে। 1965 সালে রাশিয়ান আইসব্রেকার লেনিনের পারমাণবিক রিঅ্যাক্টরে একটা দুর্ঘটনা ঘটে। তীরে ফিরে আসার পর রিঅ্যাক্টরের বেশ কিছু অংশ কেটে ফেলা হয়। ক্ষতিগ্রস্ত ফুয়েল সেল সহ রিঅ্যাক্টরের সেই অংশটি স্টিলের পাতে মোড়ানো একটি কংক্রিটের কন্টেনারে ভরে সাগরে ফেলে দেওয়া হয়। আর্কটিক অঞ্চলে ব্যস্ত হওয়ার সাথে সাথে এরকম ঘটনা সামনে আরও বেশি ঘটবে। যত বেশি ঘটনা ঘটবে, সামাল দেওয়া তত কঠিন হবে। শেষ পর্যন্ত সম্ভবত শক্তিশালী দেশগুলোর আরও একটি যুদ্ধক্ষেত্রেতেই পরিণত হবে আর্কটিক অঞ্চল। ইতিহাস জুড়ে আমরা দেখেছি কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই রক্তক্ষয়ী যুদ্ধ হতে। তবে প্রযুক্তিগত উন্নয়নের এই যুগে প্রযুক্তি ব্যবহার করে ভৌগোলিক সীমাবদ্ধতা ডিঙিয়ে যেতেও আমরা দেখেছি। যেমন আমরা আজকাল এমন গতিতে মরুভূমি বা সাগর পাড়ি দিতে পারি যা আমাদের পূর্বপুরুষদের স্বপ্নেও ভাবেনি। আমরা পৃথিবীর মধ্যাকর্ষণকেও নস্যাৎ করতে পেরেছি। বর্তমানে বিশ্বায়নের যুগে আমরা হয়তো প্রযুক্তির ব্যবহার করেই আর্কটিক অঞ্চলে সবার জন্য সুযোগ তৈরি করে দিতে পারবো। আমরা হয়তো আমাদের হিংস্র প্রবৃত্তিকে পাশ কাটিয়ে নতুন গ্রেট গেম এমনভাবে খেলবো যাতে সকলেরই উপকার হয়। উপসংহার: আমরা মানবজাতির অর্জনের একদম চূড়ান্ত পর্যায়ে এসে গেছি। উপরে যাওয়া ছাড়া এখন আর কোনো পথ নেই। শেষ যুদ্ধটা কী নিয়ে হবে আমরা সবসময় কল্পনা করে এসেছি। বর্তমান সময়ে এসে সকল বাধা ডিঙিয়ে মানুষ চলে গেছে মহাশূন্যে। অসীম পথে সামান্য একটু হলেও এগিয়ে গেছি আমরা। কার্ল সাগান যাকে বলে পেইল ব্লু ডট বলেছেন, সেই ধূসর ছোট্ট এক বিন্দুর মতো পৃথিবীর সীমানার মধ্যে এখন আর বন্দী নেই আমরা। আমাদের অদম্য ইচ্ছাশক্তি দিয়ে আমরা অকল্পনীয় রকম সামনে এগিয়ে এসেছি। কিন্তু আবারও আমাদের পৃথিবীতে ফিরে আসতে হবে। মনে রাখতে হবে আমাদের পৃথিবীর ভৌগোলিক সব প্রতিকূলতাকে এখনও জয় করতে পারিনি আমরা। অনেক কিছুই বাকি রয়ে গেছে। অথচ এই নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও বেড়েই চলছে। ভৌগোলিক অবস্থার সবসময়ই বন্দিশালার মতো।
একটা দেশ কেমন হবে অথবা সেই দেশের জন্য কী ধরনের সিদ্ধান্ত হবে তার নিরূপণে ভৌগোলিক ভূমিকা থাকে সব থেকে বেশি। আর বিশ্ব নেতারা সবসময় চেষ্টা করেন এই বন্দিদশা ভেঙে বের করতে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো রাশিয়া। ছোট্ট একটা সমভূমি থেকে বিস্তার শুরু করে শেষ পর্যন্ত দেশটির বিস্তৃতি হয়েছে বিশাল এলাকা জুড়ে। আর প্রাণকেন্দ্রর প্রায় সব দিকই পর্বত আর সাগর দিয়ে ঘেরা। দুর্বলতা বলতে শুধু একটা জায়গা, উত্তর ইউরোপের সমভূমি। এই দুর্বল জায়গায় বেছে নিয়ে তারা যা করেছে, শক্তিশালী দেশ হয়ে ওঠার পথে যেটা তারা হয়েও গেছে তার কোনো বিকল্প নেই। ইউরোপ যে ব্যবসা বাণিজ্যের এত বড় কেন্দ্রে পরিণত হয়েছে তা কারো সিদ্ধান্তের কারণে হয়নি, পরস্পর সংযুক্ত নদীগুলোর কারণে আপনা থেকেই এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। সারা বছরের পরিক্রমায় এমনটা অবশ্যম্ভাবী। এত বছর ধরে এসব ভৌগোলিক কারণে ইতিহাসের বাঁকবদল ঘটেছে। একবিংশ শতাব্দীতেও এইসব ভৌগোলিক কারণ বজায় থাকবে। এক শতাব্দী পরেও রাশিয়া উদ্বিগ্ন চোখে সমতল অঞ্চলের পশ্চিমে তাকিয়ে থাকবে। ভারত আর চীনের মধ্যে হিমালয় রয়েই যাবে। তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে, কিন্তু সেই যুদ্ধের গতি প্রকৃতি ও ভূগোল দ্বারাই নির্ধারিত হবে। এই সুবিশাল ভৌগোলিক বাধা পেরোনোর জন্য তাদেরকে নতুন প্রযুক্তি আবিষ্কার করতে হবে। আর যদি তা করতে পারে, তাহলে কোনো পক্ষই যদি পারমাণবিক অস্ত্রের ধারস্থ না হতে চায়, শেষ পর্যন্ত তারা মুখোমুখি হবে সাগরে এসে। মেক্সিকো উপসাগরে আসা যাওয়ার পথ পাহারা দেওয়ার দায়িত্ব ফ্লোরিডার উপরেই থাকবে। এই অঞ্চলের নিয়ন্ত্রক বদলাতে পারে, কিন্তু সাগরের অবস্থান তো আর বদলাবে না। একটা অবাস্তব কল্পনা করা যাক। ধরা যাক হিস্পানিকরা একসময় ফ্লোরিডায় সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠল এবং ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিউবা আর মেক্সিকোর সাথে জোট বাঁধল। এর ফলে হয়তো উপসাগরের এই নিয়ন্ত্রণের হাত বদল হবে, কিন্তু ফ্লোরিডার অবস্থানগত গুরুত্ব তো আর বদলে যাবে না। অবশ্য এটাও ঠিক যে ভৌগোলিক অবস্থানই ইতিহাসের একমাত্র নিয়ন্ত্রক নয়। মহান নেতা আর অসাধারণ সব চিন্তাভাবনার ইতিহাসও বদলে দিতে পারে, কিন্তু তারা তো দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনা করেই সিদ্ধান্ত নেন। বাংলাদেশের নেতারা বঙ্গোপসাগর থেকে জল উপরে আসা বন্ধ করে দেশকে রক্ষার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু তারা জানেন যে 80% অঞ্চলেরই প্লাবন সমভূমি। এই অবস্থান তো তারা বদলে দিতে পারেন না। স্ক্যান্ডিনেভিয়ান ইংলিশ নেতা কিং কানুট একাদশ শতাব্দীতে তার চাটুকারদের কথাই বলেছিলেন। ঢেউকে দূরে সরে যেতে আদেশ দিয়ে তা না হওয়ার পরে বলেছিলেন, প্রকৃতি বা সৃষ্টিকর্তাকে টপকে যাওয়ার ক্ষমতা কোনো মানুষেরই নেই। বাংলাদেশের ক্ষেত্রে বন্যার এই বাস্তবতা মেনে নিতেই হবে। পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখানো ছাড়া আর কোনো কিছুই করার নেই। বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ এবং কম্পিউটার মডেলের সাহায্যে বন্যার সঠিক পূর্বাভাস পাওয়ার পদ্ধতি বের করতে উদ্যোগী হতে হবে তাদের। বৈশ্বিক উষ্ণায়নের যুগে এটা না করে উপায় নেই। নতুন দিনে এখন এসেছে নতুন ভৌগোলিক বাস্তবতা, নতুন পরিস্থিতি। বৈশ্বিক উষ্ণায়নের কারণে প্রচুর মানুষ দেশান্তরী হতে বাধ্য। মালদ্বীপ সহ অনেক দ্বীপ আক্ষরিক অর্থেই পানিতে তলিয়ে যাবে। এসব দিক থেকে তারা পালাবে, তাদের ভাগ্য যেমন পরিবর্তিত হবে, তেমনি যেসব দেশে যাবে সেসব দেশেও প্রভাব পড়বে। বাংলাদেশের বন্যা পরিস্থিতি যদি খারাপ হতে থাকে, এই অঞ্চলের 16 কোটি মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। সমুদ্র সীমার উচ্চতা যদি বাড়তেই থাকে, তাহলে এই দরিদ্র দেশটি পুরোপুরি পানির নিচে চলে যাবে। সাহেল অঞ্চলের দক্ষিণে যদি খরা অব্যাহত থাকে, তাহলে ভয়াবহ যুদ্ধ অপেক্ষা করছে তাদের সামনে। সুদানের দারপুর অঞ্চলের মতোই হবে তাদের যুদ্ধের গতি প্রকৃতি। সুদানের গৃহযুদ্ধ অনেকটা এর কারণেই ঘটছে। যেখানকার মরুভূমি উত্তরে যাযাবরদের অঞ্চলে এগিয়ে এসেছিল, ফলে যাযাবররা বাধ্য হয়ে দক্ষিণের ফার জনগোষ্ঠীর এলাকায় সরে যেতে। ফলাফল যুদ্ধ। পানির কারণে সামনে নিশ্চিতভাবে যুদ্ধ হবে। মধ্যপ্রাচ্যে যদি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাও এই যুদ্ধ ঠেকানো যাবে না। মুরাত নদী তুরস্ক থেকে নেমে এসে ইউফ্রেটিস পর্যন্ত প্রবাহিত হচ্ছে। এই নদী প্রবাহ যদি কমে যায়, তাহলে সংকট আসন্ন। তুরস্ক তখন নিজেদের এলাকায় পানি ধরে রাখার জন্য বাঁধ তৈরি করবে। হয়তো তখন ভাড়াটি অঞ্চলের দেশ সিরিয়া আর ইরাকের সাথে এই নদীর অধিকার নিয়ে তাদের যুদ্ধ বেঁধে যাবে। আরও পথ দূর ভবিষ্যতের দিকে তাকানো যাক। ধরে নিলাম আমরা তখন আমাদের পৃথিবীর ভৌগোলিক বন্দিদশা ভেঙে মহাবিশ্বের দিকে হাত বাড়িয়েছি। অদূর ভবিষ্যতে মহাকাশ নিয়েও রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে।
1961 সালে 27 বছর বয়সী রাশিয়ার নভোচারী ইউরি গ্যাগারিন প্রথমবারের মতো স্ট্র্যাটোস্ফিয়ার অতিক্রম করেন। অথচ আজ তার নামের চেয়েও বেশি পরিচিত হয়ে আছেন আরেক রাশিয়ান, কালাশনিকভ। এই কালাশনিকভ মানবতার জন্য এটা একটা লজ্জাকর ব্যাপার। ইউরি গ্যাগারিন, বাজ অল্ড্রিন সহ নতুন যুগের মহাকাশ অভিযাত্রীরা, মার্কোপোলো এবং ক্রিস্টোফার কলম্বিয়ারের উত্তরসূরি, এই মানুষগুলো তাদের সাহস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে যুগে যুগে আমাদের জন্য সভ্যতার নতুন নতুন দিক উন্মোচন করে এসেছেন। আমরা যার অর্জনের কথা কখনোই ভাবিনি, তারা সেই সবই করে দেখিয়েছেন। এইসব কিছু মানবজাতির জন্য প্রকৃতপক্ষে খারাপ নাকি ভালো ফল বয়ে এনেছে সে ব্যাপারে তর্ক হতে পারে। তাদের কল্যাণে নতুন সুযোগ এসেছে, নতুন নতুন জায়গায় খোঁজ পাওয়া গেছে। যেসব জায়গায় প্রাকৃতিক সম্পদ ভরে গিয়েছে, তারা করায়ত্ত করার জন্য মানুষও লিপ্ত হয়েছে প্রতিযোগিতায়। মহাশূন্যে ভবিষ্যতে কি হবে সেটা অনুমান করা যায়। আমরা একসময় মহাশূন্যে আমাদের পতাকা গেঁথে দেব, দখল করব বিভিন্ন অঞ্চল, ডিঙিয়ে যাব মহাবিশ্বের বেঁধে দেওয়া সীমানা। এই মুহূর্তে 1100টি কার্যক্রম স্যাটেলাইট মহাশূন্যে প্রদক্ষিণ করছে। আরও অন্তত 2000টি স্যাটেলাইট আছে যেগুলো এখন আর কোনো কাজ করতে পারছে না। রাশিয়া আর আমেরিকা মিলে 2400টি স্যাটেলাইট পাঠিয়েছে মহাশূন্যে। চীন আর জাপান পাঠিয়েছে 100টি করে। আরও কিছু দেশ আছে এই কার্যক্রমে, তবে তাদের পাঠানো স্যাটেলাইটের সংখ্যা অনেক কম। স্যাটেলাইটের নিচে আছে স্পেস স্টেশন। এই স্পেস স্টেশন এখন মানুষের প্রায় স্থায়ীভাবে বসবাস করছে, কাজ করছে। প্রথমবারের মতো পৃথিবীর অভিকর্ষ বলয় থেকে মুক্ত হয়ে বসবাস শুরু করছে মানুষ। আরও উপরে চাঁদের মাটিতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের 5টি পতাকা দাঁড়িয়ে আছে। শুধু চাঁদেই নয়, আমাদের যন্ত্রগুলো এখন মঙ্গল বা বৃহস্পতির সীমানা ছাড়িয়ে আরও দূরে চলে গেছে। অনেকগুলো এত দূর চলে গেছে যে তারা আমাদের দৃষ্টিসীমার মধ্যেই নেই। এত দূর চলে গেছে যা একজন সাধারণ মানুষের ভাবনারও বাইরে। মহাশূন্যে অভিযানগুলো সমগ্র মানবজাতির সামগ্রিক কল্যাণেরই জন্য পরিচালিত হচ্ছে, এরকমটা ভাবতে ভালোই লাগে, কিন্তু বাস্তবতা ভিন্ন রকম। মহাশূন্য আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা চলছে। এই যে এত টাকা খরচ করে স্যাটেলাইটগুলো বানানো হচ্ছে, তার উদ্দেশ্য শুধু টিভিতে ঝকঝকে ছবি দেখা বা আবহাওয়ার পূর্বাভাস জানাই নয়। এর মাধ্যমে অন্য দেশগুলোর উপর গুপ্তচর বৃত্তিও করা হচ্ছে। দেখা যাচ্ছে কে কোথায় যাচ্ছে, কি করছে। আমেরিকা আর চীন লেজার প্রযুক্তি উন্নয়নের কাজ করছে। উভয় দেশই চেষ্টা করছে মহাশূন্য থেকে মিসাইল ছোড়ার উপায় বাইর করতে। চেষ্টা করছে নিজের প্রযুক্তি দিয়ে অন্যের প্রযুক্তিকে টেক্কা দিতে। চেষ্টা করছে মহাশূন্যে একে অপরের মিসাইল ব্যবস্থাপনাকে বাতিল করার উপায় বের করতে। প্রযুক্তিগতভাবে উন্নত অনেক দেশই এখন মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি নক্ষত্রের কাছে। তাদের মুখোমুখি হতে গেলে আমাদের হয়তো বিভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। রাশিয়ান, মার্কিন বা চাইনিজ পরিচয়ের বদলে মানবজাতির প্রতিনিধির পরিচয়ে তারা মহাবিশ্ব ভ্রমণ করতে হবে। কিন্তু মহাশূন্যে যাওয়ার মাধ্যমে মধ্যাকর্ষ শক্তির শৃঙ্খল থেকে মুক্ত হলেও পরস্পরের প্রতি সন্দেহ, অবিশ্বাস আর সম্পদের জন্য প্রতিযোগিতার অন্তহীন চক্র থেকে মুক্তি আমাদের নেই। এটাও এক ধরনের বন্দিত্ব, আর এই বন্দিদশা হতে সৃষ্টি করেছে আমাদের মন। অন্যের প্রতি সন্দেহ আর সম্পদের প্রতি আমাদের সহজাত লোভ আমাদের বন্দি করে রেখেছে। বন্দিদশা থেকে মুক্তি পেতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে মানবজাতিকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।